হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রানি। আজকে তোমাদের আমি রথযাত্রা উপলক্ষে একটা মিষ্টির আইটেম শেখাবো। আসলে রথ বলতেই আমার জীবনের যে স্মৃতিগুলো রয়েছে এবং সেখানে যে মানুষটির কথা আমার ভীষণভাবে মনে পড়ে তিনি হচ্ছেন আমার ঠাম্মি। কারণ আমার যতদিন আমি রথ চালিয়েছি আমার ঠাম্মি সেই রথ সাজিয়ে দিত এবং বিভিন্ন রকমের ফুল পাতা দিয়ে এত সুন্দর করে সেই রথটা সাজাতো। মানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেগুলোর কোনো ছবি নেই, তাহলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম যে এস্থেটিক্যালি সেই জিনিসটা এত সুন্দরভাবে সাজানো, এত নিখুঁতভাবে সাজানো এবং এত পরিশ্রম নিয়ে সারা দিন ধরে সাজাতো যে আমি এখন ভাবলে অবাক হই যে অত বয়সেও একটা মানুষের কী করে এত ধৈর্য থাকতে পারে। কারণ আমি এখন আমার মেয়ের জন্য যখন রথ সাজাই আমি মানে সেই সাজানোর ধারে কাছেও আমার সাজানো আসে না। তো এই ঠাম্মির কথা, আমার রথ যেদিনই হয় রথযাত্রার কথা মনে পড়লেই আমার ঠাম্মির কথা মনে পড়ে। আর এই প্রসঙ্গে যেটা মনে পড়লো সেটা হচ্ছে যে রথের সাথে আমরা জানি যে রথের কথা মনে পড়লে আমাদের পুরীর কথা মনে পড়ে। পুরীতে যেরকম জগন্নাথ দেব আমাদের মানে ভীষণভাবে আমরা পুরীর কথা মনে করলে জগন্নাথ দেবের কথা মনে পড়ে, তেমনি পুরীর খাওয়া দাওয়ার কথা মনে করা হয় তাহলে জিবে গজা বোধহয় সবারই আমাদের মনে পড়বে। আমি যদি মিষ্টি খুব একটা ভালোবাসি না, কিন্তু জিবে গজা আমার ভীষণ ফেভারিট, আমি ভীষণ খেতে পছন্দ করি। আর এই জিবে গজার প্রসঙ্গে আর ঠাম্মির মানে প্রসঙ্গে এটা একটা লিঙ্ক হলো যে আমার হঠাৎ মনে পড়লো যে ঠাম্মিও কিন্তু এই জিবে গজার মতোই একটা মিষ্টি আইটেম তৈরি করতো। আর তবে সেটা রথের সময় করতো না, সেটা করতো বিজয়ার সময়, কারণ বিজয়াতে প্রচুর মানুষজন আসতো বাড়িতে নমস্কার করতে। সেই সময় আমি দেখেছি ঠাম্মিকে যে ঠাম্মি এটা বানিয়ে রেখে দিত এই জিনিসটা, সেটা হচ্ছে এলো ঝেলো। তো এলো ঝেলোটাও আমার মনে হলো অনেকটাই জিবে গজা টাইপেরই টেস্টটা আসে। তো আমি ভাবলাম যে আজকে রথের দিনে আমি এই রথ উপলক্ষে আর কি আমি এই জিবে গজা মানে জিবে গজার মতো খেতে যে এলো ঝেলো সেটা বানাবো এবং আমার বাড়ির যে জগন্নাথ প্রভু আছেন তাকে আমি নিবেদন করব। কারণ প্রতি বছরই মিষ্টি এনে দেওয়া হয়, কিন্তু আমি এবার ভাবলাম যে আমি নিজে একটু যদি কিছু বানাই তো খুব ভালো হয় প্রভুর জন্য। তো বানাবো, ঠাম্মির মতো হবে কিনা জানি না, তবে চেষ্টা করছি এটুকুই তোমাদের বলতে পারি। আর যখন ভাবলাম তৈরি করব তখন ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এলো ঝেলো কোনো দোকানে পড়ে বলে আমার অন্তত জানা নেই। আর বাড়িতেও আজকাল অনেকে মানে এলো ঝেলো আমি জানি না কতজন নাম জানে, অনেকে হয়তো নাম জানেন, আবার অনেকে যারা নতুন তোমরা রান্নাবান্না শুরু করেছো অনেকে হয়তো নামটা জানো না, কিন্তু এটা খুব ফেমাস একটা ট্র্যাডিশনাল বাঙালি মিষ্টি যেটা বাড়িতে তৈরি হয়। তো আমি ভাবলাম সেই রেসিপিটা তোমাদের সাথেও আমি শেয়ার করে দিই যাতে তোমরাও বাড়িতে বানাতে পারো এটা। তো এই রেসিপিটা করার আগে আমি কতটা ভালো করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করছি। তো চলো জয় জগন্নাথের নাম নিয়ে শুরু করি। জয় জগন্নাথ। তো প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দেব যে আমার এটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। প্রথমেই লাগছে ময়দা, আমি এরকম 1 বাটি মাপের ময়দা নিয়ে নিয়েছি। রয়েছে নুন, রয়েছে বেকিং পাউডার, রয়েছে ঘি, অল্প আমি ঘি নিয়ে নিয়েছি, রয়েছে সাদা তেল, আর রয়েছে চিনি। ঠিক আছে, তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপটা যে এবার আমি কি করব। চলো শুরু করা যাক এলো ঝেলো। এবার দেখো প্রথমেই আমি ময়দাটা একটা এরকম অ্যালুমিনিয়ামের পাত্র আমি নিয়ে নিয়েছি, সেটা আমি নিয়ে নিলাম ময়দাটা। এবার পরিমাণ মতো আমরা দিই আর কি ময়দা মাখার সময় সেটা দিলাম, আর অল্প একটু বেকিং পাউডার পরিমাণ মতো। এবার এটাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেবো হাত দিয়ে। আগে মিশিয়ে দিলাম নুন বেকিং পাউডারের ময়দাটাকে। এবার যেটা করবো সেটা হচ্ছে পরিমাণ মতো ঘি যেটা ছিল রেখেছিলাম সেই ঘিটা দিচ্ছি। তোমরা কিন্তু এটা একদম ভিডিওটা স্কিপ করো না, কারণ আমি পরপর স্টেপিং বলতে বলতে যাবো, স্টেপগুলো বলবো এবং স্টেপগুলো বলার সময় আমি কিছু টিপসও তোমাদের দেবো যাতে তোমরা যখন এই রান্নাটা করবে তখন তোমাদের কোনো অসুবিধে না হয়, তোমরা যাতে ঠিক উপায়ে এটা শিখতে পারো। আমি যেভাবে শিখেছি আমি সেভাবে চেষ্টা করব তোমাদেরও শিখিয়ে দেওয়ার। তো এবার দেখো ঘি দিয়ে নিয়েছি। এবার ঘিটা দিয়ে আমরা যেটা করবো আমরা ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। তো আমি একটু ময়ান দিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি।
এবার দেখো আমি এই ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এটাকে বলে ময়ান দেওয়া। লুচি বানাবার সময় ময়ান দিতে হয়, আমরা নিশ্চয়ই সবাই এটা শুনেছি। যারা তোমরা নতুন রান্না করছো আমি তাদের জন্য বলছি। তো এইটা ময়ান দেওয়া বলে, সেটা তুমি তেল দিয়েও দিতে পারো, ঘি দিয়েও দিতে পারো। এখানে আমরা ঘি দিয়ে ময়ান দিলাম, যেহেতু আমরা একটা মিষ্টি আইটেম এটা তৈরি করছি। এবার যারা ধরো মানে অনেক দিন ধরে তারা রান্না করছেন, তারা খুবই এক্সপার্ট, তারা হয়তো দেখেই বুঝে যান যে ময়ান হয়েছে কিনা। কিন্তু আমরা যারা নতুন রান্না শুরু করেছি তাদের পক্ষে আমরা দেখে বুঝতে পারবো না যে আমার ময়ান দেওয়াটা হয়েছে কিনা। তাহলে আমি কি করে বুঝবো যে আমার ময়ান দেওয়াটা ভালো মতো হয়ে গেছে? এবার আমি জল মেশাতে পারি, তো সেটা বোঝার একটা প্রসেস আছে। এটাও আমার ঠাম্মির থেকেই আমার শেখা। সেটা হচ্ছে ভালো পুরোপুরি এইভাবে মিশিয়ে নিলাম। তো এবার মিশিয়ে নিয়ে এবার যদি হাতে আমি এরকম একটা মুঠো করি, এই যে দেখো এটা কিন্তু ভাঙলো না, আমি যেভাবে মুঠোটা করলাম সেভাবেই রইলো, তার মানে কিন্তু আমার ময়ান দেওয়া হয়েছে। এবার এই মুঠোটা করলে যদি তোমার ভেঙে যায় মাঝখান থেকে জিনিসটা, তার মানে কিন্তু তোমার তখনও ময়ানটা ঠিক মতো দেওয়া হয়নি, তোমাকে আবার মানে আর একটু বেশি ভালো করে মেশাতে হবে। তো এইটা একটা ট্রিক্স বা টিপ যাই বলো, আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার ঠাম্মির থেকে শেখা এবং আমি এখনো এই টিপটা ভীষণভাবে ফলো করি ময়ান দেওয়ার ক্ষেত্রে। আমি এখনো এইভাবে জাস্ট হাতে মুঠো করে দেখে নিই, দেখো ভাঙলো না, তার মানে ময়ান দেওয়া ঠিক আছে। যদি এটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে আমার ময়ান দেওয়া কিন্তু ঠিক হয়। তো চলো এবার তাহলে এটা আমরা জল দিয়ে মেখে নেব। তো এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম, এবার জল দিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি। তো দেখো এবার আমি জলটা মেশাচ্ছি, অল্প করে জল মেশাবো, একবারে অনেকটা জল আমি দেবো না। যেভাবে আমরা লুচির জন্য যে ডোটা বানাই, যখন আমরা লুচি পরোটার জন্য যেভাবে ডো বানাই সেভাবেই বানাবো, অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মেখে নেব। আমি তোমাদের ডোটা করে আবার দেখাচ্ছি। দেখো আমি মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি ময়দা, যেভাবে আমরা লুচি পরোটা করতে গেলে যেভাবে মাখি সেইভাবে। এবার এই ডোটা মাখার ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে ডোটা খুব শক্ত হবে না, আবার খুব একদম মানে নরম জলের ভাবটা খুব বেশি হয়ে গেছে সেইটাও হবে না। এবার সেটা জলের ভাবটা যদি বেশি না হয়ে যায় তুমি সেটা কি করে বুঝবে? সেটা দেখো এই যে আমি হাত দিচ্ছি, দেখো আমার হাতে কোনো ময়দা লাগছে না। কিন্তু যদি এটা বেশি জল জল হয়ে যেত তাহলে কিন্তু হাতে লেগে যেত এটা। তো এইভাবে এই ময়দাটাকে পুরো মেখে নিয়েছি ভালো করে, এইভাবে একদম এটাকে মেখে নিলাম আমরা। নিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ একটু একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি তোমাদের দেখাবো নেক্সট স্টেপে আমি কি করছি। এবার দেখো আমরা এই ময়দাটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এবার আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, আর আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। তো এবার আমরা কি করব, যেভাবে আমরা লুচি বেলি, অবশ্যই লুচিতে আমরা সাদা তেল মানে তেল দিয়ে জেনারেলি বেলি, এটা থেকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নেব লুচির মতো, এরকম এরকম একটা করে নিলাম, যেভাবে আমরা লুচির লেচি করি সেরকম করে। এবার এখানে শুকনো ময়দা দিয়ে নিয়েছি চাকিতে দিয়ে, এবার আমরা এটা বেলি, যেভাবে আমরা লুচি বেলি সেভাবে, খুব বড় কিছু করতে হবে। এবার দেখো এটাকে আমি এরকম করে বেলে নিচ্ছি। এবার দেখো আমি এটাকে বেলে নিয়েছি। এবার আমি একটা এরকম ছুরি নিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এবার আমি কি করব। এইভাবে এটার উপর দিয়ে এরকম করে চিড়তে হবে, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে জিনিসটাকে চিড়তে হবে। এমন ভাবে চিড়তে হবে, এটা একটা টেকনিক আছে, যাতে দু পাশে কিন্তু এই যে দুটো ধার, এই দুটো ধারে যেন চিড়ে না যায়, শুধু মাঝের জায়গা একটু গ্যাপ রেখে মোটামুটি একটা চোখের আন্দাজে এভাবে করতে হবে। খালি খেয়াল রাখবে যেন তোমার চার মানে দু পাশটা যেটা আছে সেটা চিড়ে না যায়। ঠিক আছে, দেখলে আমি এতটা করে চিড়ে দিলাম। ঠিক আছে, চিড়ে দিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এবার আমি কি করব। এটা দেখো
এইভাবে জিনিসটাকে পুরো ধরলাম। দেখেছো দুটো ধার যেহেতু জোড়া আছে অসুবিধা হচ্ছে না। এবার এরকম করে একবার করে এটা ফোল্ড দিতে হবে এরকম করে। এবার দেখো দুটো পাশ আমার এরকম হয়ে গেছে। এখানে আমি দুটো পাশকে একটু এরকম চিপে দিলাম, কিন্তু এই যে মাঝের জায়গাটা দেখো এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। এরকম দেখেছো, এটা এরকম হবে। লেয়ার গুলো কিন্তু মাঝের লেয়ার গুলো যেহেতু আমরা কেটে নিয়েছি সেগুলো কিন্তু এরকম হয়ে রয়েছে। খালি দুটো পাশ আমরা একটু জুড়ে এরকম চিপে দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমাদের মানে যেটা এলো ঝেলো আর কি সেটা আমরা বানিয়ে নিলাম। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, মাঝের লেয়ার গুলো কিন্তু প্রত্যেকটা দেখো আলাদা আছে। এবার আমি এইরকম করে আরো কতগুলো বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি করব। আচ্ছা এবার দেখো আমরা এই এলো ঝেলো গুলো কয়েকটা বানিয়ে নিয়েছি আমি। এবার আমরা কি করছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার যে সাদা তেলটা ছিল এই সাদা তেলটা গরম হতে দেব। একটু বেশি তেল লাগবে এটা, কারণ এটা ডিপ ফ্রাই হবে। আমি সাদা তেলে করছি, তোমরা যদি কেউ ঘিতে পুরোটা করতে চাও সেটাও করতে পারো, সেটাও খুব ভালো হয়। কিন্তু যেহেতু আমি ঘি দিয়ে মেখেছি আমি আর এটা ঘিতে ভাজছি না, তবে ঘিতে ভাজাও যেতে পারে, আমি সাদা তেলেই ভাজবো। তো তেলটা একটু গরম হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে ভাজবো। এবার দেখো আমি একটা একটা করে, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা করে করে এলো ঝেলো আমি ভাজতে দেবো। এইভাবেই ধরবো, ধরে এরকম ভাবে ছাড়লাম। একসাথে বেশি দেব না, আমরা এইভাবে দিলাম যাতে দুটো করে করে আমরা ভেজে নেব, ঠিক আছে? তো আমি কিছুটা ভাজা হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো কিছুটা ভাজা হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কিছুটা ভাজা হয়েছে, কিন্তু একদম লাল লাল করে ভাজা হবে এটা। তো আরো কিছুটা সময় আমাদের দিতে হবে, আমরা আগে সেটা ভেজে নিই, তারপর তোমাদের আবার আমি দেখাবো হয়ে গেলে। এবার দেখো এটা ভাজা হয়ে গেছে, মোটামুটি বেশ লাল লাল করে এরকম আমি দু পিঠ ভেজে নিয়েছি এরকম। এবার আমি এগুলো একটা এরকম প্লেটে আমি এরকম টিস্যু দিয়ে রেখেছি, এবার আমি এর উপর তুলে নেব। যেহেতু আমি ছাকা তেলে ভাজছি যাতে এক্সট্রা অয়েলটা এটা অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য আমি তুলে নেব। এবার আমি এইভাবেই বাকি সমস্ত যে এলো ঝেলোগুলো বানিয়েছি সেগুলো সব ভেজে নেব, তারপর আমি এবার তোমাদের দেখাবো যে তারপর আমি নেক্সট স্টেপে কি করছি। এবার দেখো বন্ধুরা, আমি এই এলো ঝেলোগুলো যেগুলো ছিল সেগুলো সব ভেজে নিয়েছি, আর কড়াই থেকে তেলটাকে সরিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাকে আমি এমনি একটু তাপে এখন বসিয়ে রেখেছি, মানে গ্যাসটা জ্বলছে এমনি বসানো আছে, কিন্তু তেলটাকে আমি পুরো সরিয়ে খালি করে নিয়েছি। এবার এই এলো ঝেলোগুলোকে আমি কি করব, কড়াইতে দেবো, সবগুলোই দেবো একসাথে, বা কটা কটা করেও দিতে পারো, সব একসাথে মানে দেওয়া না গেলে। এবার যেটা করবো আমরা, আমি অল্প করে করেই করছি, চারটে করেই দেখাচ্ছি তোমাদের। এবার এই যে চিনিটা ছিল, দেখো আমি চিনি নিয়েছিলাম, সেই চিনিটা আমি এর উপর আস্তে আস্তে ছড়িয়ে দেবো, বা এরকম করে একটু সরিয়ে দিচ্ছি এগুলোতে। এবার এইটা দিয়ে একটু এটাকে আমি নাড়াচাড়া করব। গ্যাসটা কিন্তু জ্বলবে, গ্যাসটা জ্বলবে। আবার আমি উল্টো দিকটা দিয়ে দেবো এইভাবে এরকম করে। এরকম করে আমি মিশিয়ে নেব ভালো করে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে মিশে যাওয়ার পরে কিরকম দেখতে হচ্ছে। এই দেখো এখানে তোমরা যে এইগুলো কিন্তু এরকম একটু ক্যারামেলাইজড মতো হয়ে যাচ্ছে চিনিটা, এবং আমরা এটা গায়ে দুপিঠে ভালো করে এলো ঝেলোটাতে মাখিয়ে নিচ্ছি। আমি দুটো দুটো করে করছি, প্রথম আমি চারটে একসাথে দিয়েছিলাম,
তারপর দুটো হয়ে যাওয়ার পর সেই দুটোকে আমি তুলে নিয়েছি। এখন আমি বাকি দুটো করছি। তোমরা দেখে বুঝতে পারবে যে দুটো আমি তুলে নিয়েছি। আমি তোমাদের একটু দেখিয়ে দিই সেটা কিরকম দেখতে লাগছে। দেখো এরকম ভালো করে চিনিটা গায়ে লেগে যাবে, কিন্তু খুব বেশি হবে না, একেবারে যে ভীষণ পুরু একেবারে চিনি স্তর সেরকম না, একটু একটু গায়ে লেগে থাকবে। এরকম ভাবে আমরা সবগুলো নেড়ে নিচ্ছি, নেড়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এলো ঝেলো গুলোকে এরকম চিনিতে মাখিয়ে নিয়েছি। এটা খেতে ভীষণ ভালো লাগে, খুব বেশি মিষ্টি হয় না, অথচ যখন তুমি খাবে তখন এই চিনির দানাগুলো যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে। এগুলো আমাদের বাঙালি ঐতিহ্যের খুব পুরনো কিছু মিষ্টির রেসিপি, কিন্তু এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ এগুলো কোনো দোকানে তৈরি হয় না। আর এগুলো আমাদের দিদিমা ঠাকুমারা বানাতেন বাড়িতে একটা সময়, কিন্তু আমরা এখন সময়ের অভাবে হয়তো এগুলো বাড়িতে বানাতে চাইছি না। তার ফলে কি হচ্ছে, এগুলো পরবর্তী প্রজন্মের কাছে আর পৌঁছচ্ছে না। কিন্তু আমার মনে হয় আমাদের সকলের কর্তব্য এটা যে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এই বাঙালি ঐতিহ্যগুলো পৌঁছে দেওয়া। আর আমরা যদি একটু সময় করে বাড়িতে এইগুলো একদিন বানাই, বিশেষ বিশেষ অনুষ্ঠানেই যদি বানাই, তাহলে আমার মনে হয় আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অনেক কিছু শেখাতে পারবো, এবং আমাদের এই বাঙালি ঐতিহ্যের সাথে যুক্ত যে পুরনো রেসিপিগুলো সেগুলো হারিয়ে যাবে না, সেগুলো বজায় থাকবে জেনারেশন বাই জেনারেশন। তো তোমরা অতি অবশ্যই এই এলো ঝেলো বাড়িতে বানিয়ে খেও। আর এটা সুবিধে হচ্ছে, এটা কিন্তু অনেকদিন স্টোর করা যায়। এটা এখন একটু গরম আছে সেই জন্য আমি এক্ষুনি রাখছি না, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে আমরা যদি ভরে রাখি, এটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। যেহেতু এটা একটা শুকনো টাইপের মিষ্টি, সেজন্য অনেক দিন এটা ভালো থাকবে। তোমরা অনেক দিন একবার বানালে অনেক দিন বাড়িতে রেখে খেতে পারবে। তো আমার বিশ্বাস তোমাদের এই রেসিপিটা করে খেলে ভীষণ ভালো লাগবে। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি করে, যাতে এই রেসিপিগুলো হারিয়ে না যায়, যাতে এই রেসিপিগুলো দেখে আরো অনেক মানুষ এই রেসিপিগুলো শিখে তাদের বাড়িতে বানাতে পারে, এবং তার ফলে আমাদের বাঙালি ঐতিহ্যটা বজায় থাকতে পারে, এই পুরনো রেসিপিগুলো বজায় থাকতে পারে। আর তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও যে তোমাদের খেয়ে কিরকম লাগলো এলো ঝেলো। এটা আমার ঠাম্মির রেসিপি, একটা স্পেশাল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার মনের ভীষণ ক্লোজ। তো তোমরা অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট করলে আমার ভীষণ মোটিভেটিং লাগে তোমাদের সাথে আরো নতুন নতুন রেসিপি শেয়ার করার, এবং আমি চেষ্টা করি সবসময় খুব ইন্টারেস্টিং কিছু ব্লগ বানানোর, যাতে তোমাদের সেগুলো ভালো লাগে। তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আজকে আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, তাহলে অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সকলের জন্য শুভ রথযাত্রার আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। প্রভু জগন্নাথ তোমাদের সকলের মঙ্গল করুক। এটা এখন একটু গরম আছে, পরে আমি তোমাদের ডেকোরেশন ছবিটা দিয়ে দেবো যে আমি এটাকে কিভাবে গার্নিশ করছি। গার্নিশ করে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিরকম লাগে তোমাদের।